মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাবিলা ফেরদৌস। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ। পাশের গড় হার ৬৮.৪৫, কমেছে পাশের হার ও জিপিএ ৫। পাবনার স্কয়ার স্কুলের শতভাগ পাস। বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল, নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা। পাহাড় ধসের শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবারে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। গড় পাশের হার ৬৮.৪৫%। গেল বছরের তুলনায় এবছর পাশের হার কমেছে ১৪.৫৯%। সারা দেশে ১৩৪টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেননি। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পাবনার স্কয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯,২৮,৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করেছেন ১৩,০৩,৪২৬ জন। জিপিএ ৫ পেয়েছেন ১,৩৯,০৩২ জন। এবার রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার ৭৭.৬৩%, যা ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে বেশি। তবে গত বছর পাশের হার ছিল ৮৯.২৬%। এই শিক্ষা বোর্ডে মোট জিপিএ ৫ পেয়েছেন ২২,৩২৭ জন শিক্ষার্থী। এই রেজাল্টের পিছনে কার এত অবদান রয়েছে সেটা হলো আমাদের শিক্ষক মণ্ডলী। তাদের যে ডেডিকেশন, এটা আমি খুব কম দেখেছি, খুব রেয়ার পেয়েছি, এবং হ্যাটস অফ টু দেম, স্যালুট টু মাই ফ্যাকাল্টি মেম্বার্স। রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পাবনার স্কয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ খতিব শাহনাজ সুলতানা জানান, এই স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৪৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৪০ জন এবং ৪ জন পেয়েছেন এ গ্রেড। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড। পাশের হার ৭৩.৬৯%। জিপিএ ৫ পেয়েছেন ১৫,৪১০ জন শিক্ষার্থী। তবে এই বোর্ডেও পাশের হার গত বছরের তুলনায় কমেছে। সার্বিক ফলাফল ভালো হওয়ায় খুশি শিক্ষক ও শিক্ষার্থীরা। ভালো ফলাফল করতে পেরে অত্যন্ত খুশি হয়েছি। আমাদের মাঝে যে দুর্যোগ গিয়েছে, যেমন বন্যা হয়েছে, জুলাই আন্দোলন হয়েছে, আমাদের সেই আন্দোলনে উপস্থিত হতে হয়েছে, তো যার জন্য আমাদের পড়ালেখা একটু ক্ষতি হয়েছিল, কিন্তু সেটা যে কভার আপ করে আমরা এত ভালো একটা রেজাল্ট করব, এটা আশারও বাইরে ছিল। পাশের ক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। পরীক্ষায় পাশের হার ৭২.০৭%। জিপিএ ৫ পেয়েছেন ১১,৮৪৩ জন। গত বছর পাশের হার ছিল ৮২.৮%। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরাও পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১,৪০,৯২৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তবে নানা প্রতিকূলতা, আন্দোলন সব পেরিয়ে সাফল্য অর্জনে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এছাড়া সিলেট শিক্ষা বোর্ডে ৬৮.৫৭, ঢাকা ৬৭.৫১, দিনাজপুর ৬৭.০৩, কুমিল্লা ৬৩.৭, ময়মনসিংহ ৫৮.২২ এবং বরিশাল বোর্ডে পাশের হার ৫৬.৩৮%। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৭৩.৬৩% ও মাদ্রাসা বোর্ডে ৬৮.০৯%। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জেলায় আজও অব্যাহত রয়েছে হালকা থেকে ভারী বৃষ্টি। এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা। জলাবদ্ধ হয়ে পড়েছে বিভিন্ন জেলার নিম্নাঞ্চল। আশঙ্কা রয়েছে পাহাড় ধসের। জেলা রিপোর্টারদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানির তোরে বাঁধের ধসে যাওয়া অংশ দিয়ে অনবরত ঢুকছে পানি। জেলার ফুলগাজীর মুন্সিরহাট ও আনন্দপুর ইউনিয়ন এবং ছাগলনাইয়ার রেজুমিয়া, মহামায়া ও রাধানগরে বাঁধে নতুন করে আরও ৫টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। প্লাবিত হয়েছে ফুলগাজী, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকা। তলিয়ে গেছে ফেনী ছাগলনাইয়া সড়ক। বিচ্ছিন্ন রয়েছে পরশুরাম আঞ্চলিক সড়ক যোগাযোগও। চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী কয়েক হাজার মানুষ। টিউবওয়েলগুলো পানির তলে, টয়লেটগুলো পানির তলে, রান্নাবান্না
করতে পারতেছি না, বাড়িঘর ফার্নিচার টার্নিচার সব নষ্ট হয়ে গেছে। গত 24-এর বন্যায়ও আমাদের ঠিক মাত্রার উপরে চলে আসছিল, এখন বাঁধগুলোর নির্মাণ হয় না। প্রতি বছরে সবাই বলে নির্মাণ করবে, কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয় না। এদিকে টানা বৃষ্টিতে নোয়াখালীর 8 উপজেলা ও পৌর এলাকার অধিকাংশ সড়ক ও বাড়িঘরেও ঢুকেছে পানি। আগামী শনিবার পর্যন্ত জেলার দুর্গত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তাঘাট বাড়িঘর সব দিয়ে না বাড়ি থেকে চলতে পারছি না, ঘরটা করতে হচ্ছে। ছোট শিশু বাচ্চা সকল নিয়ে কত কষ্টের ভিতরে আছি। চুলা টুলা সব ডুবে গেছে, ভাত রান্নাঘরটা সব, ছেলে মেয়েরা আমরা অনেক কষ্টে আসছি, খানা খেতাম হারিয়েন না। সাপ টাপের ভয়ে আমরা কোনোরকম আসছি শরীফে, কোনোরকম বই দিন কাটাই। কুমিল্লার গোমতীর পানি বাড়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি হিসাবে 583টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ, মোংলা, শরণখোলা ও রামপাল সহ জেলার 9 উপজেলার নিম্নাঞ্চল। পৌরসভার নাগের বাজার, বাসাবাটি, রাহাতের মোড়, সাধনার মোড়, পুরাতন বাজার সহ বিভিন্ন এলাকায় সড়কে হাঁটু পানি। জলবদ্ধতা দেখা দিয়েছে বরিশাল নগরের মেজর এম.এ. জলিল সড়ক, বগুড়া রোড, পলাশপুর, গুরুস্থান রোড, কালুসা সড়ক সহ বিভিন্ন নিচু এলাকায়। প্রায় একই পরিস্থিতি পটুয়াখালীতেও। পানি ঢুকেছে নিম্নাঞ্চলের অনেক দোকানপাট ও বাড়িঘরে। ভেসে গেছে মাছের ঘের ও পুকুর। ভোলায় 1 সপ্তাহ ধরে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম যাওয়ার জন্য আসছি, এখন লঞ্চ বৃষ্টির জন্য লঞ্চ চলতেছে না, নদীর অবস্থা খুবই খারাপ। লঞ্চ চলতেছে না, ফেরির জন্য অপেক্ষা করতেছি, কোনো কিছু নাই। ফেরিতে যাব, ফেরিও প্রায় বন্ধই, কিছু কিছু ছাড়ে। বৃষ্টি হলে আমাদের বরিশাল নগরীতে জলবদ্ধতা শুরু হয়, এটা থেকে আমরা রেহাই পেতে চাই। বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে গোপালগঞ্জে। বৈরী আবহাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া রুটে। অন্যদিকে পানি নিষ্কাশনের অভাবে ভারী বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর। চরমভাবে ব্যাহত হচ্ছে পণ্য লোড আনলোড সহ বন্দরের বিভিন্ন কার্যক্রম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির লংগদু ও দীঘানেলার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। লংগদুর মাইনী নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে বিভিন্ন নিম্নাঞ্চল। পাহাড় ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে সরে গিয়ে আশ্রয় কেন্দ্রগুলিতে যাওয়ার অনুরোধ জানিয়েছেন খাগড়াছড়ি সহ 3 পার্বত্য এলাকার জেলা প্রশাসন। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, ফেনী, নোয়াখালী, বাগেরহাট ও খাগড়াছড়ির জলাবদ্ধতা পরিস্থিতির খবর কিছুক্ষণ আগে জানিয়েছেন আমাদের সহকর্মীরা। ফেনীর বিভিন্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে নতুন করে প্লাবিত হচ্ছে। আমি সকালে যখন এই দিক দিয়ে ফুলগাছি গিয়েছিলাম তখন কিন্তু এর আশেপাশে পানি ছিল না। এই মুহূর্তে সিলুনি নদী পানি এসে এই এলাকার আশপাশ সবগুলো পানি তলিয়ে গেছে। এটাই হলো ফেনীর থেকে বিলুনিয়া সড়ক। এখান দিয়ে ফেনীর ফুলগাছি এবং পরশুরাম যাওয়া হয়। এই সড়কটা কিন্তু পানির নিচে তলিয়ে আছে। গতকাল সকালেও কিন্তু মুন্সিরহাটের ওদিকে কিন্তু পানি ছিল, এই সাইডে কোনো পানি ছিল না। এই মুহূর্তে এই এলাকাও পানি তলিয়ে গেছে। আর বিশেষ করে অবতা ফেনীর ছাগলনাই এলাকার বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন গ্রাম কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। জেলা প্রশাসকের তথ্য অনুযায়ী এই মুহূর্তে ফেনীর প্রায় 100টি গ্রাম পানির নিচে তলিয়ে আছে। 100টি গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু এই মুহূর্তে পানির নিচে পানিবন্দী রয়েছে। লঘুচাপের প্রভাবে আসলে নোয়াখালীতে সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কম হলেও দুপুরের পর থেকে কিন্তু একটানা আবারও ভারী বর্ষণ শুরু হয়েছে। তো মানুষজন যেটি বলছে যে আসলে সকাল থেকে বৃষ্টিপাত যখনই কম হয়েছিল মানুষের মধ্যে একটা আশা জেগেছিল যে আসলে গত কয়েকদিনে টানা বর্ষণে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই পানিগুলো আসলে ধীরে ধীরে নেমে যাবে। কিন্তু আসলে দুপুরের পর থেকে যেভাবে একটানা বৃষ্টি হচ্ছে এতে মানুষজনের মধ্যে শঙ্কা বিরাজ করছে যে আসলে এই জলাবদ্ধতা আসলে শেষমেশ বন্যায় রূপান্তরিত হয় কিনা। তো আমরা সবশেষ কথা বলেছি আবহাওয়া অফিসের সাথে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলে গত সবশেষ 3 ঘন্টায় জেলায় কিন্তু জেলার যে মাইজদি অফিস রয়েছে সেখানে 50 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিভাগীয় রাজস্ব আদায় কার্যালয়, এই কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। এখানে সামনের যে রাস্তাটি, সে রাস্তায় কিন্তু এখন হাঁটু পানি। অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের কিন্তু এই পানি ভেঙেই যাতায়াত করতেছে। অফিসের লোকজন অনেকটা অবরুদ্ধ হয়েছে। আমি সারা শহর দেখেছি, বিশেষ করে বাগেরহাট মডেল থানা, কৃষি অফিস, পৌরসভা, সর্বত্রই সরকারি অফিসগুলো কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে।
খাগড়াছড়িতে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তবে সকালবেলা থেকেই ঝড়ো হাওয়া কিংবা দমকা হাওয়া কোনোটাই হয়নি। গতকাল থেকে যেই সমস্ত এলাকায় পানি উঠেছিল, আজ সকালবেলা থেকেই সেই সমস্ত এলাকা আমরা ঘুরে দেখেছি যে অনেকটা পানি নেমে গেছে গঞ্জপাড়া, নেমে গিয়েছে শান্তিনগর। তবে দিঘিনালা উপজেলায় মেরুন এলাকায় এখনও পর্যন্ত কিছু ব্রিজ পানির তলে তলিয়ে গেছে, সেগুলো কিছুক্ষণ পরে নেমে যাবে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি পরীক্ষা হয়নি। কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চাঁদপুর বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হয় বলে জানা গেছে। তবে অন্য পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে বলে জানান কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ রুনা নাসরিন। স্থগিত হওয়া 3 বিষয়ের পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রয়োজন বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার 10ম দিনে আজ মাগুরার পথসভায় এই মন্তব্য করেন তিনি। ডেস্ক রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির আয়োজনে সারা দেশে চলছে জুলাই পদযাত্রা। আজ মাগুরায় পালন করা হয় এ কর্মসূচি। সকালে ঝিনাইদহ থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হয় এনসিপির নেতারা। দুপুরে মাগুরায় পৌঁছালে তাদের জেলা ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মীরা। পরে ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে তা ভায়না মোড়েই শেষ হয়। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন বাংলাদেশ গড়তে ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানান। এই বাংলাদেশ নতুন করে গড়তে হলে আমাদের এই ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার, দেশের মৌলিক সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রয়োজন। এবং আমরা আরো বলছি যে আমাদের যে কোনো দেশের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ পন্থী একটি রাজনীতি দাঁড়া করাতে হবে। সবাই শেখ হাসিনা সহ ফ্যাসিস্ট দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান এনসিপির অন্য নেতারা। বাংলাদেশের মাটিতে আর আওয়ামী লীগ যেন কোনোভাবেই না দাঁড়াতে পারে, তার জন্য আমরা এই বিচারের দাবিতে গণজাগরণের পদযাত্রা শুরু করেছি। ভায়না মোড়ে পথসভা শেষে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপির নেতাকর্মীরা। কাউসার আহমেদ, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক। খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় গেল 2 মাস ধরে বন্ধ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা। বাকি পড়েছে বাড়ি ভাড়া সহ বিদ্যুৎ ও পানি বিল। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে যোগাযোগ করলেও আর্থিক লেনদেনের ক্ষমতা দেওয়া হয়নি প্রতিষ্ঠানটির কাউকে। ফলে স্থবির হয়ে পড়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। এভাবেই গেল 2.5 মাস ধরে ফাঁকা পড়ে রয়েছে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চেয়ার ও তার কক্ষ। মেয়াদ শেষ হয় প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন তিনি। সেই থেকে বিশ্ববিদ্যালয়টিতে নেই আর্থিক লেনদেনের ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি। ফলে অনুমোদন জটিলতায় বন্ধ রয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন। আমরা একটু খারাপই আছি, কারণ আমাদের ঈদের বোনাস এবং 3 মাস চলছে, আমাদের বেতন হচ্ছে না। ভাড়া বাসায় থাকি, বাসা ভাড়া বকেয়া, কারেন্ট বিল 2 মাস বকেয়া, 3 মাস থেকে তো কেটে দেওয়ার সম্ভাবনা আছে। অল্প বেতন তাতেই তো সব কিছু চলতে হয়, কিন্তু 2-3 মাস যদি না পাওয়া যায় তো বাড়ির দিক থেকে কত দিবে? লোনটা নিতে গেলে আমাদেরও খুব চিন্তা ভাবনা করে নিতেছে, কত টাকা নেব, কতদিনের জন্য নেব, কারণ ভিসি কখন আসবে সেটা তো আমরা কেউ বলতে পারি না। অপরদিকে প্রয়োজনীয় অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়টির অধীন 9টি মেডিকেল কলেজ ও 9টি নার্সিং ইনস্টিটিউটের পরীক্ষা সামগ্রীর সংকট দেখা দিয়েছে। পরীক্ষকদের বিল বাকি পড়েছে 60 লাখ টাকা। এই যে সামনে আমাদের হচ্ছে নার্সিং এর অনেক বড় একটা পরীক্ষা, মানে এমন একটা অবস্থা যে কোশ্চেন করার যে মানে পেজগুলো লাগবে সে তারও সংকট আমাদের ভেতরে পড়ে গেছে। সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইউজিসির কাছে কয়েক দফা আবেদন করেও কোনো সুরাহা মেলেনি। উপাচার্য নিয়োগ হলেই সংকটের সমাধান হবে বলছে তারা। মন্ত্রণালয়কে যখন জানালাম তখন মন্ত্রণালয় বলল যেহেতু আর্থিক ব্যবস্থাপনাটা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তারা এটা দেখেন, বিশ্ববিদ্যালয় চিঠি দিয়ে দেন যে ওনারা যেন বিধি মোতাবেক এর ব্যবস্থা গ্রহণ করেন। ইউজিসি থেকে যেটা জানানো হয়েছে যে ওনারা এই বিধি মোতাবেক বলতে যেটা সেটা ওনাদের কাছে স্পষ্ট না। অভিভাবক শূন্য থাকায় থমকে গেছে প্রতিষ্ঠানটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ১,৮৭৫ কোটি টাকার প্রকল্পের কাজও। প্রকল্প বাস্তবায়নে ৩ বছর সময়সীমা বেঁধে দেওয়া হলেও বিগত ১ বছরে বরাদ্দ মেলেনি একটি টাকাও। যদি আমাদের নিজস্ব ক্যাম্পাস না থাকে তাহলে আমরা শিক্ষক নিয়োগ দিতে পারবো না। আমরা MBBS পাশকৃত ডাক্তার ওনাদেরকে আমরা উচ্চতর ডিগ্রির জন্য আমরা ভর্তিও নিতে পারবো না। আসলে উচ্চশিক্ষা সম্প্রসারণের জন্য যে আমাদের যে টার্গেট আছে আমরা আসলে সেখানে পৌঁছাতে পারছি না এখনো। ২০২১ সালে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি, যার নাম এবছর ১৩ এপ্রিল বদলে রাখা হয় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। কঠোর গোপনীয়তার ভেতর যশোরের বেনাপোল বন্দর দিয়ে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ভারতে আম পাঠানো হয়েছে। গতকাল বিকেলে বন্দর দিয়ে ৪০০ কেজি ওজনের ৮০ কার্টন আম পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তবে আমগুলো প্রধান উপদেষ্টার তরফ থেকে ভিআইপিদের জন্য উপহার সামগ্রী বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এর আগে আমগুলো নিয়ে একটি ট্রাকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে যায়। পরে আনুষ্ঠানিকতা শেষে গোপনীয়ভাবে পেট্রাপলে বন্দরে নেওয়া হয়। এবার আম পাঠানোর জন্য দুই দেশের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আরও ৩৮ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরে নেত্রকোনার দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে ২১ বাংলাদেশিকে পুশ ইন করেছে বিজিবি। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গ ও ২ জন পুরুষ রয়েছে। তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে বলে জানিয়েছে বিজিবি। ভোরে জামালপুরে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে ৪ নারী সহ ৭ জনকে পুশ ইন করেছে বিএসএফ। এদিকে গেল রাতে লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত দিয়ে ৪ শিশু সহ ১০ জনকে পুশ ইন করেছে বিএসএফ। দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গেল ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে, আর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩৭ জন। গেল ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট মৃত্যু হয়েছে ৩২ জনের, আক্রান্ত হয়েছেন ৩,৭১৫ জন। ডেঙ্গু রেড জোন কুমিল্লার দাউদকান্দিতে নতুন আক্রান্ত হয়েছেন ৬১ জন। নতুন করে চট্টগ্রামে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও ১৭ জনের। চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২০ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এছাড়া নতুন করে যশোরে ২, মানিকগঞ্জ ও পটুয়াখালীতে ১১, নোয়াখালী ও রাজবাড়ীতে ৩ ও শরীয়তপুরে ৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বিজিবির ১০৩তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান হয়েছে আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিটিসি অ্যান্ড সির কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গাজী নাহিদুজ্জামান। চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে গেছে স্বামী। নগরীর বাইজিদ থানার রৌফাবাদ এলাকায় গতরাত ১:৩০টার দিকে হত্যাকাণ্ড ঘটে। নিহত ফাতেমা আক্তারের বয়স ৩২ বছর। পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয় বলে ধারণা করেছে পুলিশ। হত্যার পর থেকে তার স্বামী গাড়ি চালক সুমন পলাতক আছে। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে আজ রৌফাবাদ এলাকার একটি ভবনের ৯ম তলা থেকে মরদেহের ৯ টুকরা খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। স্বামী হত্যাকারী বলে নিশ্চিত করেছে বাইজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এদিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্র বাঘাইর পাড়ায় নিজের মাকে মারধর করায় অন্যান্য স্বজন এবং এলাকাবাসী মারধরে নিহত হয় মাদকাসক্ত ছেলে বাবু। চুয়াডাঙ্গা জীবননগর ও আলমডাঙ্গা উপজেলার ২টি ধর্ষণের ঘটনায় আদালত ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন। দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে আলমডাঙ্গার বারাদি গ্রামের নাজমুল হক এবং জীবননগরের মিনাজপুর গ্রামের আব্দুল খালেকের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়। দণ্ডিতদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। ২০২১
এবং 2015 সালে দুটি ধর্ষণ মামলায় এই রায় দিয়েছে আদালত। এদিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে শীত কেটে ঘরে ঢুকে ধর্ষণ করে ভিডিও ধারণের ঘটনায় সকালে স্থানীয় থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূ। উচ্চ আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ দখল করা জমির অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল বিকাল থেকে জেলার শহরের মসজিদ রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জমিতে অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে তানিশা প্লাস্টিক প্যাকেজিং থেকে 1394 কেজি পলিথিন এবং 2144 কেজি পলিথিন তৈরির কাঁচামাল পিপি দানা জব্দ করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে ফিজিশিয়ান স্যাম্পলের ওষুধ বিক্রির দায়ে শিফা ফার্মেসিকে 5,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া গোপালগঞ্জের কাশকেনিতে অবৈধ 33টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ করা হয়। চিত্রনায়িকা পপির চাচার বাড়ি দখল ও জীবন নাশের হুমকির বিষয়ে সংবাদ সম্মেলন করেন নায়িকা পপির চাচা মিয়া বাবর হোসেন। দুপুরে এই সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নগরীর সোনাডাঙ্গা থানার জমিদার বাড়ির উত্তর অধিকারী তিনি, অথচ তার ছোট ভাইয়ের মেয়ের জামাই ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরী এই সম্পত্তি বাড়ির স্থাপনা দখল করে নিয়েছেন। গেল 4 জুলাই ঢাকা থেকে খুলনা গিয়ে তার বাড়ির রুমগুলোতে তালা ঝুলতে দেখতে পান। পরবর্তীতে ভাইয়ের মেয়ের জামাই তাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। এ অবস্থায় তিনি এর প্রতিকার চেয়ে সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরির নথিভুক্ত করেছেন। চট্টগ্রামে ডিজিটাল প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফুল ইসলাম নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার নরসিংদীর ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই শরীফুল একটি মোবাইল ফ্লেক্সিলোড দোকান থেকে আন্তর্জাতিক প্রতারক চক্রের সাথে কাজ করত। চট্টগ্রামে এ ধরনের প্রতারণার শিকার হয়ে এখন পর্যন্ত 5-6 জন ভুক্তভোগী পুলিশের কাছে অভিযোগ করেছে। শরীফুলের কাছ থেকে জব্দ করা হয় নগদ 4 লাখ টাকা, একটি পাসপোর্ট, ভুয়া ট্রেড লাইসেন্স, বিভিন্ন সিল, 8টি মোবাইল ফোন, অসংখ্য সিম কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক চেক এবং ভুয়া সনদপত্র। প্রায় 8 মাস পর রাঙ্গামাটির কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে একসাথে চালু করা হয়েছে 5টি ইউনিট। বর্তমানে এই কেন্দ্রে 212 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এর আগে 4টি ইউনিট চালু রেখে 172 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এই কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 242 মেগাওয়াট। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক জানায়, গেল রাত 8টায় এই কেন্দ্রের 5টি ইউনিটের সবকটি ইউনিট চালু করা হয়েছে। 1 নম্বর ও 2 নম্বর ইউনিট হতে প্রতিটি 46 মেগাওয়াট করে, 92 মেগাওয়াট এবং 3, 4 ও 5 নম্বর ইউনিট হতে প্রতিটি 40 মেগাওয়াট করে 120 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মাছরাঙা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাশের গড় হার 68.45, কমেছে পাশের হার ও জিপিএ 5, পাবনার স্কয়ার স্কোরে শতভাগ পাস। বিভিন্ন জেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢল, নতুন করে প্লাবিত হয়েছে ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকা, পাহাড় ধসের শঙ্কা। এবং মাগুরায় এনসিপির জুলাই পদযাত্রা, নতুন বাংলাদেশ করতে ফ্যাসিস্টদের বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রয়োজন বলেছেন নাহিদ। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ।